দর্শক আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিশ সংলাপে আপনাদের সাথে আছি আমি শামীমা দোলা। দেশের ডলার সংকট যেন কাটছেই না। বাংলাদেশ ব্যাংক যে দামে ডলার বিক্রি করছে বাজারে তার চেয়ে ৩-৪ টাকা বেশি দরে কেনাবেচা হচ্ছে, ফলে আমদানিকারকদের বেশি দামে ডলার কিনতে হচ্ছে। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক ডলার বিক্রি করেছে ৯২ টাকা ৯৫ পয়সা দরে, তবে ব্যাংকগুলো প্রবাসী আয় এনেছে ৯৬-৯৭ টাকায় আর আমদানিকারকদের কাছে বিক্রি করেছে ৯৮ থেকে ৯৯ টাকা দামে। এর আগে মে মাসে খোলা বাজারে ডলারের দাম ১০০ টাকা পর্যন্ত ছাড়িয়েছিল। এখন ব্যাংক লেনদেনের ক্ষেত্রে এ দাম ১০০ টাকা প্রায় ছুঁই করছে। ডলার সংকট, আমদানি ব্যয় বৃদ্ধি, চ্যালেঞ্জ ও সমাধান নিয়েই আজকের বিশ সংলাপ। আলোচনায় আছেন বিকিএমই এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক ও আমদানিকারক মাহফুজুল হক শাহ। স্বাগত আপনাদের। হ্যাঁ, প্রথমে আমদানিকারক মাহফুজুল হক শাহ, আপনার কাছেই জানতে চাই যে এই যে ডলারের দাম বাড়ছে, আমদানি ব্যয় এর ফলে বেশি বেড়ে যাচ্ছে এবং আপনারাই এটির হচ্ছে প্রধানতম যে সমস্যার সম্মুখীন হতে হয়, আপনারাই প্রধানতম। তো সেই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাই যে ব্যাংক থেকে আপনারা এখন ডলার কি দামে কিনছেন? ধন্যবাদ আপনাকে। আসলে ডলারের যে সংকট আছে সেটা আমরা সবাই জানি, এটা নিয়ে দীর্ঘদিন থেকে আলোচনা হয়ে আসছে এবং ডলার সংকটটাকে কাটানোর জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক বেশ কিছু মেজার্স নিয়েছে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে ডলারের যে বিষয়টা সেটা আমি প্রথমে জানতে চাচ্ছি যে আপনারা এখন যে আমদানি করতে গেলে আপনার আমদানি বাণিজ্যে ডলার লাগে, ব্যাংক থেকে আপনারা কি দামে পাচ্ছেন এখন ডলার যদি ক্রয় করেন? সেটাই আসছে। জি, এখানে ব্যাংক যেটা নির্ধারণ করে দিয়েছে সেটা হচ্ছে ইন্টার ব্যাংকিং, যেটা এক্সচেঞ্জ রেট 93 টাকা, অলমোস্ট 2.95। এখন আমরা যখন ছোট এলসি করি তখন কিন্তু এই রেটে কিন্তু আমরা পেয়েছি। যখন এলসিটার পরিমাণ বাড়তে থাকে তখন ব্যাংকের সংকট হয়ে যায়, ব্যাংক তখন এটাকে 94, 95, 96 এরকম টাকা এটা নির্ধারণ করে। এখন আমি একজন ব্যবসায়ী হিসেবে আমার বুঝতে অসুবিধা হচ্ছে, বাংলাদেশ ব্যাংকের আন্ডারে আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলি কাজ করে থাকে বাংলাদেশ ব্যাংকের রুলস এন্ড রেগুলেশনস এর মাধ্যমে। আমরা জানি ডলারের সংকট আছে। ডলারের সংকটের কারণে সরকার যে পদক্ষেপগুলি নিয়েছে, কিছুটা সাধন করা হয়েছে, বিভিন্ন লাক্সারিয়াস গুডসে নিরুৎসাহিত করা হচ্ছে আমদানিতে, এবং অন্যান্য যে ডলার যে বিভিন্ন মিসইউজ গুলো হচ্ছিল ওগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক চেষ্টা করছে। সরকারের পক্ষ থেকে অনেক দিক নির্দেশনা এসছে। এখন আমাদের যে বক্তব্যটা, যেগুলি আমাদের এসেনশিয়াল কমোডিটি, আমাদের ইন্ডাস্ট্রিয়াল র মেটেরিয়ালস, এই জায়গায় যদি আমাদের ব্যবসায়ীরা, সে ছোট হোক, মাঝারি হোক, বড়, এখন ছোট ব্যবসায়ীরা কোন রকম 20,000, 30,000, 50,000 ডলারের এলসি এই বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত রেটে কিনতে করতে পারে। যখন এলসির পরিমাণটা বেড়ে যায় তখন ব্যাংক দাবি করে আমাকে 94, 95 বা 96 টাকা এটাকে আপনাকে এলসি করতে হবে। তো সেই জায়গায় আমার প্রশ্নটা হচ্ছে, এটা দুই ধরনের নিয়ম কেন? বাংলাদেশ ব্যাংকের নিয়মেই তো আমাদের কমার্শিয়াল ব্যাংকগুলি কি চালাতে হবে, বাট ডলারের রেটটা ওনাদেরকে ওইভাবে করে যে ব্যবসায়ীদেরকে নির্ধারিত রেটে আদায় করতে হবে। এখন এই জিনিসটা নিয়ে আমাদের একটু সন্দেহ হচ্ছে। আরেকটা হচ্ছে কার মার্কেট। সেটা হচ্ছে কার মার্কেটের যে সিস্টেমটা আছে এখানে, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সধারী আমাদের মানি চেঞ্জ যারা আছে ওনারা কিন্তু কার মার্কেট কন্ট্রোল করার কথা। কিন্তু আমরা যেটা দেখি, আনঅফিসিয়ালি যাদের কোনো লাইসেন্স নাই, কিছু নাই, বিভিন্ন ব্যাংকের সামনে, বিশেষ করে বাংলাদেশের বড় বড় যে ব্যাংকগুলি, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, এসব সরকারি ব্যাংকের সামনে দেখা যায় বাট আনঅথরাইজড বেশ কিছু লোক ডলার বিক্রি করছে। তো এই জায়গায় আমরা যেটা বলতে চাচ্ছি, এগুলোকে যদি কন্ট্রোল করতে না পারি আমাদের সরকারের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের ব্যাংকের পক্ষ থেকে, তাহলে কিন্তু আমাদের যে ডলারের যে সমস্যাটা ফেস করছি মিসইউজটা বন্ধ করার জন্য, এবং কেউ এখানে কোনো ফায়দা উঠছে কিনা। এখন আমরা যেটা মনে করছি, বাংলাদেশ ব্যাংকের রুলস এর বাইরে গিয়ে ব্যাংক কিভাবে এটা নেগোশিয়েট করতে পারে? বাংলাদেশ ব্যাংক বলছে, আমাদের সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরাও যেটা জানি ডলার যেটা মজুদ আমাদের কাছে আছে সেটা কিন্তু আমাদের এনাফ আমাদের আগামী 6 মাস ইম্পোর্টের যে বিল পেমেন্ট করার জন্য। তাহলে পরে এই ধরনের বিষয়গুলি কেন? এখানে আমি যেটা দেখেছি আজকে পর্যন্ত বাংলাদেশের অনেক এসেনশিয়াল ইন্ডাস্ট্রিয়াল গুডস এর জন্য বড় বড় শিল্প গ্রুপরা যেরকম আপনার
ব্যাংকে গিয়ে প্রবলেমে পড়ছে, ব্যাংক থেকে বলা হচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে স্পেশাল পারমিশন নিয়ে আসো। এটা তো একটা দ্বিমুখী একটা নীতি হচ্ছে। বাংলাদেশ ব্যাংকে অবশ্যই এই ব্যাপারে সুনির্দিষ্ট একটি নীতিমালা ঘোষণা করতে হবে। সাথে সাথে আমাদের এক্সপোর্টার বাই যারা আছেন ওনাদের যে ডলার যে লেনদেন ওটা কিন্তু আবার 1 টাকা কম বাংলাদেশ ব্যাংক কর্তৃক যেটা নির্ধারিত 92 টাকা। তাহলে পরে এই জিনিসগুলোর একটা সমন্বয়হীনতা আমরা লক্ষ্য করছি। এই জায়গায় বাংলাদেশ ব্যাংকে আরো কঠোর হতে হবে এবং খিচ্চুচি সাধনের ব্যাপারে গভর্নমেন্ট যে বিষয়গুলোকে উল্লেখ করেছেন সে জায়গায় আমি মনে করি সেগুলোকে কঠোরভাবে প্রয়োগ করতে হবে। যেমন বেশ কিছু একটা জিনিস গাড়ি আমদানির ব্যাপারে যেটা বলা হয়েছে, গাড়ি আমদানির ক্ষেত্রে আমার মনে হয় 1000 থেকে 1500 সিসির গাড়ি আমদানি যেটা সাধারণ মানুষরা ইউজ করে ওটা একটা রিল্যাক্স থাকতে পারে। বাকি 1500 সিসির উপরে বাংলাদেশে কোনো গাড়ি আমদানি করার প্রয়োজন আছে বলে আমি অন্তত মনে করি না। তাহলে এই জায়গায় যে মিসইউজ গুলো হচ্ছে সেগুলো আমাদেরকে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। আর যে যেমন ধরুন ফরেন ফ্রুটস, আমাদের ফ্রুটস এর এখন সিজন চলছে। এই বাংলাদেশে আপনারা জানেন কিনা জানি না, $2 থেকে $2.5 বিলিয়ন পার ইয়ার ফরেন ফ্রুটস ইম্পোর্ট করা হয়। এটা কি জন্য করা হয় সেটা আমরা বুঝি না। সেটাকে টোটালি পারলে ব্যান করে দিতে হবে, না হলে এটা নিরুৎসাহিত করতে হবে। এইরকম অনেক কিছু আছে, অনেক লাক্সারিয়াস আইটেম আছে যেগুলা আমরা জানি এরকম যখন ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিস হয়েছিল আগে বিভিন্ন দেশে কিন্তু এরকম মেজার্স করে নিয়েছিল। আমরা চাই না বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, বাংলাদেশ, আচ্ছা, আপনার বক্তব্য পরিষ্কার, আমরা বুঝতে পেরেছি। আমাদের সাথে একজন রপ্তানিকারক আছেন, তিনি বিজিএমএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম। আপনার কাছে জানতে চাই, আমদানিকারক যেমন বলছিলেন যে ব্যাংক থেকে, কেন্দ্রীয় ব্যাংক থেকে বেঁধে দেওয়ার দামের চেয়েও বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে বেশি দামে ডলার কিনতে হচ্ছে। আপনারা এই যদি ডলারের টাকার বিপরীতে ডলারের মান বাড়ে সেক্ষেত্রে রপ্তানিকারকরাই বেনিফিশিয়ারি হয় বেশি। তো আপনার কাছে শুনতে চাই যে আপনারা আসলে কি দামে ব্যাংকগুলো থেকে কি দামে ডলার রেটটা আপনাদের কাছে কিরকম এক্সপোর্টারদের কাছে? মাহফুজুল হক শাহ যেমন বলছিলেন আপনারা আবার 1 টাকার মতো কম পান। আমি আপনার কাছ থেকে শুনতে চাই কি অবস্থা। জি ধন্যবাদ। একটা সময় উপযোগী আলোচনা আপনারা নিয়ে আসছেন এবং আমি জামাল ভাইকে তো দেখছি আলোচনার মধ্যে আছেন হয়তো, তো আমরা ওনার কথাও শুনবো, কারণ উনি একদিকে অর্থনীতিবিদ আবার একজন ব্যাংকেরও উনি চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন বা আছেন এখনো। তো বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক যে ডলারের রেটটা বেঁধে দিচ্ছে সেই রেটে কিন্তু আমরা কখনোই রপ্তানিকারকরা কিন্তু আমাদের রপ্তানি বিল থেকে আমরা টাকা পাই না, এবং সেই ক্ষেত্রে আমরা ওই রেটের চেয়ে আমরা কম পাই। আবার আমাদের যখন কোনো কিছু আমদানি করতে হয় আদার দেন আমার ব্যাক টু বিগিনস, অন্য যে কোনো রকমের আমদানির ক্ষেত্রে কিন্তু আমাদেরকে অনেক বেশি টাকা দিতে হয়। যেমন আমাদেরকে এই মুহূর্তে ব্যাংকগুলি আমাদেরকে দিচ্ছে 90 টাকা 60 পয়সা বা 80 পয়সা এরকম, কিন্তু বাংলাদেশ ব্যাংকের রেট হচ্ছে 92 টাকা 95 কত রেট আছে 95 পয়সা। তো এই অবস্থায় সেখানে আমরা কিন্তু ওই রেটটা পাচ্ছি না। আবার আমি তখন আমার যে অন্যান্য কোনো কিছু, যেমন আমার বিভিন্ন ধরনের ডাইস কেমিক্যাল আমাদের নিটওয়ার সেক্টরের জন্য আমাদের এগুলি ইম্পোর্ট করতে হয়, তারপরে আমাদের বিভিন্ন র মেটেরিয়ালস আনতে হয় আমাদের এই ইন্ডাস্ট্রির জন্য। এই সমস্ত আমদানির ক্ষেত্রে সেখানে আমাকে 97, 96, 98 এরকম ভাবে আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে। তো ফলে একদিকে আমরা এই রপ্তানি করে যে বিল পাচ্ছি সেখানে আমরা কম পাচ্ছি, আবার অপরদিকে আমাকে আমদানির ক্ষেত্রে বেশি টাকা দিতে হচ্ছে। দ্বিতীয়ত হলো যে আমি খোঁজ নিয়ে দেখেছি যে আমাদের যারা রিমিটেন্স, যারা বিদেশ থেকে রিমিটেন্স পাঠাচ্ছেন সেই সমস্ত রিমিটেন্স যোদ্ধারা কত টাকা পায়, তারাও কিন্তু আমাদের চেয়ে হয়তো 20-30 পয়সা বেশি পায়। ওরকম খুব একটা বেশি তারাও কিন্তু পায় না। তা লাভবান হচ্ছে কারা? লাভবান হচ্ছে শুধুমাত্র ব্যাংকগুলি, কারণ ব্যাংকগুলি আমাদের কাছ থেকে ওই 91 টাকায় বা 92 টাকায় ম্যাক্সিমাম হয়তো কোনো ব্যাংক দিচ্ছে। এইটাকে আমাদের কাছ থেকে ডকুমেন্টস কিনছে, ডলার কিনছে। আবার তারা যখন কোনো কিছু তাদের কাছে আমদানি করে, বিশেষ করে আমার তো এক্সপোর্টের গুলির বাইরে তো বহু আমদানি বাংলাদেশ আছে, সেই আমদানির ক্ষেত্রে কিন্তু অনেক অন্তত 4-5 টাকা 6 টাকা বেশি দিচ্ছে। এইটা কোনোভাবেই হওয়া উচিত না। আমি মনে করি এই জায়গাটা বাংলাদেশ ব্যাংক, এখানে একটা কন্ট্রোল এই জায়গায় থাকা উচিত, যে যে রেটে তারা কিনবে তার চেয়ে হয়তো ম্যাক্সিমাম 1-1.5 টাকা বেশি রেটে তারা এই সেল করতে পারবে, এর বেশি যেন সেল করতে না পারে, এটা এনশিওর করা উচিত। এটি এনশিওর করা দরকার আমাদের। জি জি, আদারওয়াইজ আমরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছি, আবার রেমিটেন্স যারা পাঠাচ্ছে তারাও কিন্তু নিরুৎসাহিত হচ্ছে। এই কম যখন পাচ্ছে, তারা যখন
ব্ল্যাকে মানে কি বলে হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে, তখন তারা যখন বেশি পায় তখন কিন্তু তারা ব্যাংকিং চ্যানেলে, প্রপার চ্যানেলে টাকা পাঠাতে নিরুৎসাহিত হবে। তো এই জায়গাটাকে আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের দেখা দরকার, দেখা দরকার। সরকারকে দেখা দরকার। আমি ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিনের কাছে আসছি। আপনি বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক এবং একটি ব্যাংকের, আপনি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এবং একজন অর্থনীতিবিদ। আপনি নিশ্চয়ই আমদানিকারক এবং রপ্তানিকারক দুজনেরই কথা শুনছিলেন। মোহাম্মদ হাতেম তিনি যেমন রপ্তানিকারক, আবার একই সাথে আমদানিকারকও, ব্যাকওয়ার্ড লিঙ্কেজের অনেক কিছুই আমদানিও করতে হয়। তো এই যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের বেঁধেদার দামের চেয়েও বেশি দামে বিক্রি করছে যখন আমদানিকারকদের কাছে, বা এই যে রেমিটেন্স যারা পাঠাচ্ছে সেই ক্ষেত্রেও তাদেরকে কম দিচ্ছে এবং রপ্তানিকারকদেরও কম দিচ্ছে। তো এইখানে এই ডলারের এই জায়গাটিতে এই সংকট এবং দামের ক্ষেত্রে বেনিফিশিয়ারি হচ্ছে শুধুমাত্রই ব্যাংক যদি বোঝা যায়। এবং আমদানি মাহফুজুল হক শাহ আরও একটি দিক তুলে ধরেছিলেন যে আনঅথরাইজড কিছু লোক তারা ডলার বিক্রি করছে এবং এই সব বিষয়গুলো অস্থির করছে আসলে বাজারটিকে। তো আপনার কাছ থেকে শুনতে চাই যে কেন এরকম হচ্ছে, কি করা দরকার? আপনি ব্যাংকিং খাতে ছিলেন, আপনার কাছ থেকে পরামর্শটি শুনতে চাই। এবং মোহাম্মদ হাতেম নিয়ন্ত্রণের কথাও বলেছিলেন যে এই জায়গাটি, এখানে যেন বাংলাদেশ ব্যাংক একটু কঠোর হন, যে এই যে বেশি দামে বেচা এবং কম দামে কম দেওয়া রপ্তানিকারকদের ব্যাংকগুলোর ব্যাপারে। অবশ্যই বাংলাদেশ ব্যাংকের ম্যান্ডেটের মধ্যে এটা পড়ে, ওনারা অন্যায় কিছু বলেন। যেটা বলেছেন, আমাদের যে লার্জার নাম্বার অফ ব্যাংক গুলো আছে, ব্যাংক গুলা দে আর মেকিং মানি দুই দিক থেকেই, মানে তারা মানি লার্জার নাম্বার অফ ব্যাংক থাকাতে এবং তাদের লিকুইডিটি প্রবলেম থাকাতে তারা এখন লোন না দিয়া এই ব্যবসার মধ্যে ঝাঁপায়া পড়ছে। এবং এখানে আপনার ইম্পোর্ট এক্সপোর্ট তো ব্যাংক ছাড়া ওনারা এলসি খুলতে পারবে, এবং সেখানে সেন্ট্রাল ব্যাংকের এই যে গ্রেটার একটা রোল আছে, এবং সেটা হলো তারা যে নিয়ম কানুনগুলা প্রেসক্রাইব করেছে সেই নিয়ম কানুনগুলা প্রত্যেকে মেনে চলতে বাধ্য। নোবডি ইজ বিয়ন্ড অ্যাবভ ল, এবং তাদেরকে সেই আইনটা প্রয়োগ করার দায়িত্ব হলো সেন্ট্রাল ব্যাংকের। সেন্ট্রাল ব্যাংকের মুদ্রানীতি, এই আপনার ফরেন এক্সচেঞ্জ বিভাগ এবং আপনার বিআরপিডি, এনারা যৌথভাবে যদি ওনাদের সে আক্রমণ চালায় তখন কিন্তু আপনার এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। এক দেশে দুই রেট কেন চলবে? সেন্ট্রাল ব্যাংক যেটা বলছে সেটাই মানা উচিত। এবং সে আপনার রেমিটেন্সে, ওই যে হাতেম ভাই যেটা বললেন যে বিদেশ থেকে টাকা পাঠানোর সময় তারা কিন্তু ইলিগাল চ্যানেলে পাঠানোর জন্য উৎসাহিত হবে, বিকজ তারা যে সে তো ওখানে কষ্ট করে জীবনযাপন করতেছে, সে যদি টাকা পাঠায় এখানে বেশি পায়, হি উইল লুক ফর দ্যাট। এবং সেটা এনশিওর করার জন্য আপনাকে ওইখানে আপনার ব্যাংকগুলা যেহেতু কালেক্ট করে, ব্যাংকগুলা কালেক্ট করার পরে এই টাকাগুলা কিন্তু তারা তো সেন্ট্রাল ব্যাংকই তাদেরকে পারমিশন দিচ্ছে এই কাজটা করার জন্য, ওখান থেকে কালেক্ট করার জন্য, তারা ব্রাঞ্চ খোলার জন্য, তারপরে ওখানে আপনার এজেন্ট নেওয়ার জন্য সবকিছু করছে। এখানে আপনার রেমিটেন্সের টাকাটা যারা পাঠায় কোনো ধনী লোক পাঠায় না, এটা সব মানে আমাদের যে এখান থেকে লোকজন যারা চাকরি করতে গেছে তারা কষ্টের মাধ্যমে এই টাকাটা আর্ন করে, এবং সেই টাকাটা, এটা ফরেন লোন যদি আমি বড় করি তাহলে আমাকে টাকাটা ফেরত দিতে হবে, কিন্তু এদের টাকা বাইরে ফেরত যায় না। সেই ক্ষেত্রে আমাদের কারেন্সি মার্কেটটা একটু আপনার শান্ত থাকে। এটা যত বেশি বাড়বে ততই বেটার, এবং গভর্নমেন্টও লাভবান হবে, রিজার্ভের পরিমাণ বাড়বে। সেই ক্ষেত্রে রিজার্ভের পরিমাণ বাড়লে গভর্নমেন্ট তো আর এটা ইউজ করবে না, ইউজ করবে ব্যাংকগুলোর মাধ্যমে। ব্যাংকের এলসির মাধ্যমে বড় বড় এলসি গুলোকে ফান্ডিং করবে, সেখান থেকে টাকাটা যাবে, এটা অরিজিনালি থাকতেছে রিজার্ভের মধ্যে। তো এই যে এই বিষয়টা বাস্তবায়ন করা দরকার, মুখের কথার থেকে বাস্তবায়ন করা বেশি দরকার। কারণ আপনার এতগুলা ব্যাংক হওয়াতে তাদেরও কিন্তু প্রবলেম আছে, লিকুইডিটি প্রবলেম, ওটা সেটা। তারপরে তারা করে কি, এখন ধরেন 4-5 পয়সা যদি ডিফারেন্স হয় গভর্নমেন্ট রেটের সাথে, ইটস এ মিরাকুলাস, অন্য কোনো দেশে নাই। এবং আবার আনঅথরাইজ যারা আপনার এগুলো নিয়ে লেনদেন করতেছে সেগুলোও কিন্তু আরেক ধরনের প্রবলেম। একদিকে বাংলাদেশ ধরেন লেবার এক্সপোর্ট করতেছে, সেই পরিমাণ যদি 50,000 কোটি টাকা হয়, দেখবেন যে 60,000 কোটি টাকা লেবার ইম্পোর্টের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। বহু ইলিগাল লোক আমাদের এখানে কাজ করে, এবং সেইগুলাকে
ডক্টর জামাল উদ্দিন, আপনার কাছে এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনা ফিরবো, তবে এই মুহূর্তে নিতে হচ্ছে একটি বিরতি। বিরতির পরে ফিরবো, বাকি আলোচনায় দর্শক সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম ডলার সংকট এবং ডলারের দাম বৃদ্ধি প্রসঙ্গে। বিরতির আগে আমরা শুনছিলাম ডক্টর জামাল উদ্দিন আহমেদের কথা। মাহফুজুল হক সাহেব, আমদানিকারক, তিনি আপনার কাছে জানতে চাই যে এই যে ডলারের বেশ কয়েক মাস ধরেই ডলার দাম বাড়ছে, তো আপনার কাছে শুনতে চাই যে এর ফলে আমদানি ব্যয় আসলে কত শতাংশ বেড়েছে আপনাদের? হ্যাঁ, ডলারের মূল্য বৃদ্ধির সাথে আমদানি ব্যয় বাড়ার এটা একটা যৌক্তিক একটা কারণ আছে। ডলার মূল্য যখন বৃদ্ধি পাবে, যে কোনো কিছু আমদানিকৃত পণ্য এটার মূল্য কিন্তু বাড়বে, কেন আমাদেরকে বেশি পেমেন্ট করতে হচ্ছে সেই জন্য। এবং এখানে দেখতে হবে যে অনেক পণ্য আছে যেমন বিশ্ববাজারে এখন দাম ভর্তির দিকে আছে, দাম কমে যাচ্ছে। ওগুলি যখন আমরা ইম্পোর্ট করি তখন দেখা যাচ্ছে দেশে আমাদেরকে ভোক্তাদেরকে সুলভ মূল্যে যেগুলো সরবরাহ করার কথা সেটা কিন্তু করতে পারছে না ডলার মূল্য বৃদ্ধির কারণে। এই বিষয়টা নিয়ে আমরা যেটা বলতে চাই, অলরেডি আমরা তো মূল পয়েন্টগুলো আমরা আলোচনা নিয়ে এসেছি। ডলারের মূল্যকে স্থিতিশীল রাখার জন্য বাংলাদেশ ব্যাংক যেই নীতিগুলো ডিক্লেয়ার করেছে, যে নির্দেশনাগুলো দিয়েছে, ওগুলো কঠোরভাবে পালন হচ্ছে কিনা, ব্যাংকগুলো পালন করছে কিনা, এটা হচ্ছে প্রথম আপনার নাম্বার ওয়ান। এটাকে আপনার এনশিওর করতে হবে। সাথে সাথে ডলারের মিসইউজ এবং ডলারকে যে ইলিগালি বা ডলারকে নিয়ে কে ব্যবসা করছে কিনা, এটাও কিন্তু এখন দেখার দায়িত্ব হয়ে গেছে। এটা যদি আমরা করতে না পারি তাহলে আমাদের আমদানি ব্যয় যেমন বাড়বে, সেটাতে আমাদের ভোক্তা সাধারণের অসুবিধা হবে, আমাদের খাদ্য পণ্যের অসুবিধা হবে। আমাদের ইভেন কি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সরকার পরিচালিত হচ্ছে, বাংলাদেশের উন্নয়নের যে মডেল, সেই সরকারের ভাবমূর্তি কিন্তু নষ্ট হবে। সুতরাং আমরা এই জায়গায় আরেকটা বিষয় এখানে আমরা উল্লেখ করতে চাই, ডলারের এই যে মূল্য বৃদ্ধির কারণ এবং অন্যান্য যে ডলার সংকটের যে বিষয়টা, যেমন ধরুন রেমিটেন্সের ব্যাপারে হাতেম ভাই যেটা বলেছেন, আসলে হাতেম ভাইয়ের সাথে সম্পূর্ণ একমত হয়ে আমি একটু অ্যাড করতে চাই। যেহেতু আমি চট্টগ্রামের মানুষ, চট্টগ্রামে প্রচুর আমাদের প্রবাসী আছে। বাংলাদেশের টোটাল যে রেমিটেন্স আমরা পাওয়ার কথা, যদি যা রেমিটেন্স আমাদের প্রবাসীরা আয় করে থাকে সেটা যদি সম্পূর্ণ ব্যাংকিং চ্যানেলে পাঠায় তাহলে প্রতি বছর এটা 40 বিলিয়ন হওয়ার কথা। সেটা আমরা পাচ্ছি এখন কত, 20 বিলিয়ন আশেপাশে। এখানে আমরা যতদূর জানি, আমরা মাঠ পর্যায়ে থেকে যেটা দেখছি সেটা হচ্ছে 50% উপরেও এটা কিন্তু আপনার বৈধ চ্যানেলে আসছে না এবং এটা হুন্ডির মাধ্যমে আসছে। এটাও কিন্তু গিয়ে আমাদের, এটা যদি আমরা সম্পূর্ণভাবে করতে পারি, আবার আজকে আমরা 50 বিলিয়ন ক্রস করেছি এক্সপোর্টে, দিস ইজ দ্য হিস্ট্রি। এখন এখানে যদি আমাদের ডলারের, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যদি আমাদের রেমিটেন্স গুলা ঠিক মতো যদি ব্যাংকিং চ্যানেলে পাঠাতে পারে, তাহলে আমাদের আমদানি ব্যয় কত, এবার কত 60 বিলিয়নের উপরে গেছে। এটা কিন্তু আমাদের 60 বিলিয়নের মধ্যে রাখা যায়। তাহলে আমাদের প্রতি বছর 8 থেকে 10 বিলিয়ন ডলার আমাদের রিজার্ভে কে ইনক্রিজ করবে। সুতরাং আমি মনে করি সরকারের এই বিষয়ে আর কোনো ধরনের এখানে এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নেই। আইনকে শক্তভাবে আমাদেরকে প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে আমাদের মূল বিষয়। ইম্পোর্ট এবং এক্সপোর্ট দুটোটাকে আমাদেরকে সমন্বয় করতে হবে এবং দুটো জায়গায় আমাদের এক্সপোর্টাররা যেরকম লস করছে, ইম্পোর্টে আমরা যেরকম বেশি টাকা দিচ্ছি, আলটিমেটলি গিয়ে আমাদের জনগণ কিন্তু এটা পেমেন্ট করতে হচ্ছে, সেখানে গিয়ে পেমেন্ট করতে হচ্ছে। এবং আচ্ছা, আমি এখন মোহাম্মদ হাতেম আপনার কাছে জানতে চাই যে মাহফুজুল হক যেমন বলছিলেন যে 40 বিলিয়ন ডলার প্রতি বছরে রেমিটেন্স আসতে পারতো, সেটি বৈধ চ্যানেলে আসছে না, আসছে 20 বিলিয়ন ডলারের কাছাকাছি বা সেরকম। কেন আসছে না? এবং এই যে রপ্তানিকারকরা এখানে ডলার দাম বাড়লে তাদের জন্য একটু সুবিধা, আমদানিকারকদের জন্য এটি আমদানি ব্যয় বাড়ে এবং একটু সমস্যা, তারা ক্ষতিগ্রস্ত হয় এবং শেষ পর্যন্ত সেটি গিয়ে মূল্যস্ফীতি বাড়িয়ে দেয়। এবং সরকার রেমিটেন্সের আনার জন্য এত প্রণোদনা দিচ্ছে, তারপর কেন আসছে না? আর এই আমদানি এবং রপ্তানির এই দুটোকে আসলে সমন্বয় কিভাবে করা যায়, এই অস্থিরতাটা এই কিভাবে সামলানো যায়, সংকটটা কিভাবে কমানো যায়? দেখেন, আমরা কিন্তু বিকেএমই এবং বিজিএমই থেকে একটা বিকল্প প্রস্তাব আমরা অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংককে দিয়েছিলাম, যে ডলারের রেটটা যেটা এখন যেভাবে বাড়ছে এইভাবে না বাড়িয়ে আমাদের যে এক্সপোর্টের বিপরীতে আমরা যেই পার্টটুকু ভ্যালু এডিশন করে থাকি, অর্থাৎ একটা $1 লাখ একটা ডকুমেন্টস দিলে আমরা ওখানে সর্বোচ্চ $20,000 আমরা পারচেস করি, মানে আমরা টেক হোম করি, আর বাকিটা কিন্তু আমরা ব্যাংকেই আমাদের থেকে যায় আমাদের অন্যান্য দায় দেনা পরিশোধ করার জন্য।
তো আমরা বলেছিলাম যে ওই 20% উপরে একটা সেপারেট রেট আমাদেরকে দেওয়ার জন্য। সেটা হয়তো নর্মাল রেটের চেয়ে 5 টাকা বেশি হতে পারে, 8 টাকা বেশি হইতে পারে, 7 টাকা বেশি হইতে পারে। তাহলে একদিকে আমরা আমাদের পার্টটুকু থেকে এতটুকু বেশি পেলে পরে আমরা বেনিফিটেড হলাম, আবার টোটাল আমদানির উপর যে প্রেসারটা পড়তো সেই প্রেসারটা হলো না। কারণ $100 মধ্যে $80 রেট যদি কম থাকে আর $20 রেট যদি বেশি থাকে, তাহলে টোটাল আমদানির উপর কিন্তু এই প্রেসারটা কমে যায়। এতে এখন কি হচ্ছে, এখন যেভাবে বাড়ছে তাতে গিয়ে আলটিমেটলি কিন্তু মূল্যস্ফীতি ঘটবে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়বে। মানুষের মানে অনেক কিছু সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। তো যেটা আলোচনা শুরুতে মাহফুজ ভাই যেটা বলছিলেন, তার সাথে আমিও একমত যে অন্তত বর্তমান প্রেক্ষাপটে সরকারকে অবশ্যই এখানে আমার মনে হয় সিদ্ধান্ত নেওয়া দরকার যে সমস্ত আইটেম একটু ফ্যাশনেবল আইটেম বা যেগুলি মানুষ লাক্সারি আইটেম, যেগুলো বিলাস, এইগুলি আমদানিটা একটু বন্ধ, অন্তত সাময়িক সময়ের জন্য হলো বন্ধ রাখা হোক। তাহলে অন্তত এখানে ডলারের যে ক্রাইসিস বা আমাদের যেটা আমাদের রিজার্ভ যেটা কমে যাচ্ছিল সেটা অন্তত কমানো যেতে পারে। দ্বিতীয়ত হলো যে ফরেন রেমিটেন্স যারা, আমি যেটা আবারও বলবো যে এই যে ডিফারেন্স কোনো অবস্থাতেই রাখা যাবে না। ডিফারেন্স, এত বড় ডিফারেন্স থাকলে আলটিমেটলি এটা কিন্তু ক্ষতিগ্রস্ত বাংলাদেশের ওই কিছু সংখ্যক ব্যাংক ছাড়া বাংলাদেশের বাকি 17 কোটি 18 কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে রেমিটেন্স, যারা রেমিটেন্স যোদ্ধা টাকা পাঠায় তাদের যেন এই সঠিক মূল্য পায়, পাঠাতে উৎসাহী হয়, সেই ব্যবস্থাই করতে হবে। আমি জি ডক্টর জামাল উদ্দিন আপনার কাছে শুনতে চাই, এই যে বিকল্প প্রস্তাবটি দিলেন যে রপ্তানিকারকদের জন্য 100% মধ্যে 20% দাম একটু বেশি দিবে এবং আমদানিকারকদের যে 80% সেটি একটু কমে রাখবার জন্য, এই বিকল্প প্রস্তাবটি আপনার কাছে কি মনে হয়? এটি একটি, আরেকটি হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই ডলারের বাণিজ্য করে অনেক বাণিজ্যিক ব্যাংক প্রায় 400% পর্যন্ত মুনাফা করেছে। এটি কি আসলে ব্যাংকের মুনাফা করবার কাজ কিনা, এবং এটি বাংলাদেশ ব্যাংক তারা অনুসন্ধানে নেমে এই কিছু কিছু ব্যাংকের এই বিষয়টি, তারা বাণিজ্যিক ব্যাংকের এই তথ্যগুলো পেয়েছে এবং অনেক ব্যাংকে তারা তাদের কাছে ব্যাখ্যাও চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই বিষয়টি নিয়ে বলবেন যে এই বাণিজ্যিক ব্যাংকগুলো যে এইখান থেকে মুনাফা করছে, কোনো একটি ব্যাংকের তথ্য আছে যে গত বছর তারা 3 কোটি টাকা মুনাফা করেছিল, এবারে ডলারে লেনদেন করে তারা 98 কোটি টাকা মুনাফা করেছে। এই ক্ষেত্রে আসলে বাংলাদেশ ব্যাংকের কি করা উচিত সেটি একটি বিষয় আছে, আর যে বিকল্প প্রস্তাবটির বিষয়ে আপনার মতামত। ওনারা দুইজনে যেটা বলেছেন যে এক্সপোর্টের ভিতরে আমার ইম্পোর্ট কন্টেন্ট কতটুকু আছে, আপনি যেটা বলছেন, আমরা যতদূর জানি যে টেক্সটাইল এবং গার্মেন্টস সেক্টর এই দুটোই তো আমাদের এক্সপোর্ট হয়, এবং সেখানে গার্মেন্টসে একসময় তো ধরেন আপনার 15% ভ্যালু এডিশন ছিল, আর লোকালি আমরা ইম্পোর্ট বেসড ইয়ের উপরে করতে, ইম্পোর্টে যখন ডলারের দামটা বেড়ে যায় বাংলা টাকার সাথে, তখন কিন্তু আপনার আমি কম জিনিস পাইতেছি, তার মানে কি কষ্টটা বাড়তেছে। তারপরে আবার জাহাজের ভাড়া আমি দিতেছি, সেখানেও রেলিভেন্ট আর একটা কষ্ট আছে ওই বাইরে। এটা আমার নেটওয়ার্কের বোধহয় সমস্যা হচ্ছে। ডক্টর জামাল উদ্দিন, বাকি আলোচনায় ফিরবো, তবে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি একটি বিরতি। দর্শক সাথেই থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও ফিরে এলাম বীজ সংলাপে। আমরা কথা বলছিলাম ডলার সংকট এবং তার সমাধান প্রসঙ্গে। বিরতির আগে আমরা প্রশ্ন রেখে গিয়েছিলাম ডক্টর জামাল উদ্দিন আহমেদ আপনার কাছে, যে এই যে বিকল্প প্রস্তাবটি দিয়েছেন মোহাম্মদ হাতেম, সেই প্রসঙ্গে আপনার মতামতটি জানতে চাই, এবং একই সাথে যে বিভিন্ন ব্যাংক, বাণিজ্যিক ব্যাংকগুলো যে মুনাফা করছে এবং এই ডলার লেনদেন থেকে, এবং কিছু ব্যাংকে ব্যাখ্যাও চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক, তো এই বিষয়টি নিয়ে আসলে কেন্দ্রীয় ব্যাংকের কি করা উচিত, সেই মতামতটি আপনার কাছ থেকে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। এই বিষয়টা সেন্ট্রাল ব্যাংকের রোলটা সবচেয়ে বেশি, সেটা হলো এভরি মর্নিং তার স্টক কত, স্টক অফ ফরেন কারেন্সি কত আছে, সে কতটুকু বাজার থেকে কিনছে এবং বিক্রি করছে কত,
এলসির জন্য কত দিবে, এমনি অন্য লাইনে কত দিয়েছে, এটা যদি এটা নর্মাল রুটিন ওয়ার্ক, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে যদি এটা করা হয় তাহলে কে কোন ধরনের কাজ করছে এটা কিন্তু রেটটা ওনাকে ওখানে উল্লেখ করতে হবে। তো এই যে বিষয়টা, এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট কতগুলো ব্যাংকে আপনার যারা এই ধরনের ডিফল্ট করছে এই নিয়ম কানুনগুলো, তাদেরকে প্রথমে তারা ইয়ে করতে পারে, এবং তারা যদি হাত গুছায় বসে থাকে তাহলে তো ওই লোক করে ফেলার ঘটনা ঘটানোর পরে যদি আপনি এগুলা ইনভেস্টিগেট করতে যান, দেন এটা যে তারা যাতে না করতে পারে, এটা লাইনটা সেন্ট্রাল ব্যাংকের ওর যে ফরেন কারেন্সি যে থেকে যে ট্রানজাকশনটা করতে, এটা অনলাইন সিস্টেম, সেখানে সেন্ট্রাল ব্যাংক শুড ওয়াচ এভরি ট্রানজাকশন ফ্রম দেয়ার অফিস, এবং সেটা কানেক্টিভিটি তারা নিয়ে তারা করতে পারে। এটা ইট ইজ পসিবল, এটা কিন্তু আশ্চর্যজনক কিছু না, কোনো আবিষ্কারের জিনিস না। এটা যদি তারা করে, ও কোন পাউন্ডের কত ছিল, তার ডলার কত ছিল, তারপরে আপনার জাপানিজ ইয়েন ছিল কত, ফ্রান্স ছিল, যে 5-6টা মুদ্রা বড়, মানে আপনার যেমন পৃথিবীতে আপনার ডলারেই তো এক্সপোর্ট ইম্পোর্টের যে ক্ষেত্রে এটা কন্ট্রোল করে মোস্টলি ডলার। আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যে আন্তঃব্যাংক বাজার চালু না হলে অনেকে বলছেন যে এই সংকট সহজে কমবে না। আন্তঃব্যাংক মানে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে এই লেনদেনটি বন্ধ আছে কেন, সেটি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আন্তঃব্যাংক লেনদেন বন্ধ এটা তারা বলতে পারে ভালো, কিন্তু এটা তো এই যে ফর্মাল প্রসেস, এবং সেন্ট্রাল ব্যাংক তো এখানে কোনো বাধা দেয়। তারা বলছে যে তোমরা নিজেরা যুক্তি করে রেট গুলো ফিক্স করো, ফিক্স করে যাতে এই যে লিমিট, দিস ইজ দ্য আপার লিমিট, দিস ইজ দ্য লোয়ার লিমিট, একটা ব্যান্ড বাঁধে দিয়েছে। সারা পৃথিবীতে এই কাজ চলে, এবং সেখানে আপনার ধরেন 2% এই দিক সেদিক আপনার এটা প্লাস অথবা 1% প্লাস, এটা ডিপেন্ড করে সিচুয়েশনের উপরে। যখন একটা ইমার্জেন্সি সিচুয়েশন থাকে তখন ওই পার্সেন্টেজটা কম থাকে, আর যদি একটা ভালো অবস্থায় থাকে, দেশের স্থিতিশীল অবস্থা থাকে, তখন এক ধরনের আপনার ব্যান্ডটা আপনি করতে পারেন। এটা সারা পৃথিবীতে এটা কিন্তু আপনার ব্যবহার করতেছে। ব্যান্ডের মধ্যে যেমন আমি কারেন্সি ডিভ্যালু করব, ধরেন এই বছরে 10% করব, তাহলে আমি প্রথম 3 মাসে কত করবো, দ্বিতীয় 3 মাসে কত করবো, তৃতীয় 3 মাসে কত করবো, চতুর্থ 3 মাসে কত করবো, এটার কিন্তু আমার একটা প্ল্যান একটা ইয়ে থাকে। এবং সেই ক্ষেত্রে যারা ভেরিয়েশন করতেছে তাদেরকে ইউ ব্রিং দেম আউট, মানে সেখানে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়, তখনই দেখবেন যে এটা সিধা হয়ে যাবে। এবং এটা শাস্তিমূলক ব্যবস্থা নেবার কথা বলছেন, কঠোর নজরদারি করতে হবে বাংলাদেশ ব্যাংকের, এর বিকল্প আসলে নেই। আমি মাহফুজুল হক সাহেব আপনার কাছে জানতে চাই যে এই প্রথম দিকে প্রবাসী আয় আনার ব্যাপারে একটি নিয়ম বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক, তারপর সেই নিয়মটি আবার তুলে নিয়েছে যে ব্যাংকগুলো বাজার দরের সাথে সঙ্গতি রেখে প্রবাসী আয় আনতে পারবে, ফলে এখন ব্যাংক সেই সুযোগটি নিচ্ছে, ইচ্ছে মতো করছে। তো আপনার কাছে শুনতে চাই যে এই বিষয়ে আপনার মতামতটি জানতে চাই। হ্যাঁ, রেমিটেন্সের ব্যাপারে আমি অলরেডি যেটা বলেছি সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক ভালো একটা উদ্যোগ নিয়েছিল, যেমন আমাদের সরকারের পক্ষ থেকে যেটা প্রণোদনা দেওয়া হয়েছিল, যেটা এটা ভালো সাড়া পেয়েছিল। কিন্তু বর্তমানে এসে দেখা যাচ্ছে এই যে নির্দেশনাগুলি দেওয়া হয়েছে সেগুলো সঠিকভাবে পালন হচ্ছে না। বিভিন্ন ব্যাংক এই জিনিসগুলোকে আমি বলতে বাধ্য হচ্ছে মিসইউজ করেছে, যে কারণে গিয়ে এখানে আমাদের প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাতে ডিসকারেজ ফিল করছে। এখন আমার বক্তব্য হচ্ছে যে এই জায়গায় এটা ডলারের মূল্য বৃদ্ধি, ডলারের স্থিতিশীল মূল্য না থাকার কারণে গিয়ে, এবং যখন আমাদের প্রবাসীরা রেমিটেন্স গুলো পাঠায় ওদের পেমেন্ট দেওয়ার ব্যাপারে যখন কম টাকা সে পাবে, সে যখন হুন্ডিতে বেশি টাকা পাবে তখন সে এখানে যাবে, এটা তো স্বাভাবিক একটা কথা, এটা আমরা সব বেশি কম সবাই জানি। এখন মূল যে বিষয়টা হচ্ছে মুদ্রা নীতি নিয়ে, কারেন্সির যে বিষয়টা আছে, এই বিষয়টা নিয়ে এক্সপেরিমেন্ট করার কোনো সুযোগ নেই। এটাকে সিরিয়াসলি দেখতে হবে। বাংলাদেশ ব্যাংক যেভাবে বা আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে যেভাবে দেখা হচ্ছে, আমার মনে হচ্ছে একটা রিল্যাক্টেন্ট মুডে ওরা আছে। এটা কিন্তু আমাদের জন্য শুভ হবে না ভবিষ্যতে। এবং আমি এটা আরো একটা সরকারকে বলতে চাচ্ছি, এই জায়গায় কোনো অন্য কিছু আছে কিনা এটার পিছনে, বা সরকারকে বেকায়দায় ফেলা, সরকারকে ভাবমূর্তি নষ্ট করার, সেটাও একটু খতিয়ে দেখা দরকার আছে। কিন্তু আজকাল আমরা কারোর উপর ভরসা করতে পারছি না। অনেক ধরনের লোকজন আজকাল সরকারে আছে, বিভিন্ন ব্যাংকে আছে, বাংলাদেশ ব্যাংকে আছে, এগুলো কি কি অতীতে হয়েছে সেটাও আমরা জানি। ওই জন্য আমরা অনুরোধ করব এইসব বিষয়গুলোকে মাথায় নিয়ে আমার মনে হয় কারেন্সি মার্কেট স্টেবল করার জন্য যেই সমস্ত পদক্ষেপগুলি নেওয়া দরকার সেটা নিতে হবে। সাথে সাথে আমাদের যেই অতি মূল্যবান যে আমাদের
ফরেন কারেন্সি যেটা আমাদের রেমিটেন্স যোদ্ধারা পাঠায়, সেটাকে কিভাবে আমরা সঠিকভাবে ব্যাংকিং চ্যানেলে নিয়ে আসতে পারি, সেই জন্য আমাদের বিভিন্ন গবেষকরা আছেন, বিভিন্ন সেই অর্থনীতিবিদরা উদ্যোগটি নিতে আছেন, হবে। সবশেষ মন্তব্য শুনতে চাই মোহাম্মদ হাতেম আপনার কাছে। আপনি একটি বিকল্প প্রস্তাব দিয়েছেন এবং এই মুহূর্তে যে সংকট এবং ডলার দাম বেড়েই চলছে, এর ফলে আমদানি এবং মূল্যস্ফীতি বাড়ছে এবং একই সাথে আমাদের যে রিজার্ভ সেখানেও চাপ পড়ছে। আপনার কাছে শুনতে চাই আর কি এই মুহূর্তে একেবারেই করণীয় কি? এখানে আমি আরেকটা প্রস্তাব আমি এখানে রাখতে চাই। আমার বিশ্বাস যে আমার সাথে মাহফুজ ভাই এবং জামাল ভাই যারা আছেন এবং বাংলাদেশ ব্যাংক সবাই একমত হবেন যে প্রত্যেকটা ব্যাংকের একটাই রেট হওয়া উচিত ডলারের। কারণ এখন দেখা যায় যে একটা ব্যাংকে এক রেট, আরেকটি ইদানি আগে তো ডিফারেন্স থাকতো 15-20 সেন্ট পয়সার ডিফারেন্স থাকতো, বাট ইদানিং দেখা যাচ্ছে এক ব্যাংকে রেটের চেয়ে আরেক ব্যাংকের সাথে ডিফারেন্স প্রায় 50-60 পয়সা পর্যন্ত ডিফারেন্স হয়ে যায়, কোনো ব্যাংকে 1 টাকা পর্যন্ত ডিফারেন্স হয়ে যাচ্ছে ইদানিং। তো এইটা যেন কোনো অবস্থাতেই না হতে পারে। প্রত্যেকটা ব্যাংকের সেলিং রেট এবং পারচেজ রেট একটা থাকতে হবে, এটা যেন সব ব্যাংকগুলি মেনটেন করে। এই জায়গাটা আমার মনে হয় বাংলাদেশ ব্যাংকের মনিটরিং করতে হবে, বাংলাদেশ ব্যাংকের মনিটর করতে হবে এবং সব ব্যাংক যেন একই রেটে বিক্রি এবং কেনা দুটোই যেন করে থাকে। দর্শক আজ এ পর্যন্ত, নতুন কোনো বিষয় নিয়ে বিজ সংলাপে আবারও যুক্ত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিউজ 24 এর সাথে থাকবেন।